নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জিকে ক্লাসের আজকের 20 নম্বর সেট নিয়ে চলে এলাম, যেখানে বাছাই করা উইথ এক্সপ্লেনেশন সহযোগে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের আলোচনা করা হয়। তো অবশ্যই ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে পরীক্ষার জন্য। আশা করছি এই ক্লাসটা প্রত্যেকের ভালো লাগবে। যে গ্রাম পঞ্চায়েতের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী সুন্দরভাবে সমস্ত বিষয় থেকে প্রশ্নপত্র নিয়ে আমাদের এই সেট তৈরি, যেখানে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের অর্থনীতি, ভারতের রাষ্ট্রনীতি, সাধারণ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমাদের গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ জীবন, যেটা পঞ্চায়েত সিলেবাসে খুব বেশি প্রশ্ন হয়, তো সমস্ত জায়গা থেকে প্রশ্ন নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এক্সাম বাংলার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু ক্লাস হয়ে যাচ্ছে। বাকি আগের সমস্ত ক্লাসের যে লিঙ্ক, সেগুলো তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। তো অবশ্যই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো এবং প্রত্যেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করে রাখবে পরীক্ষার আগে রিভিশন করার জন্য। তো প্রথম প্রশ্ন কি বলছে আজকের ক্লাসের আমরা দেখে নেব। তোমরা যদি অ্যান্সার পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন বলছে প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটির লেখক কে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটির লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তো প্রথম প্রশ্নের উত্তরটি আমরা দেখলাম অপশন এ। এরপর এখান থেকে অনেকগুলো তোমাদের এক্সপ্লেনেশন হয়, সেইগুলো আমরা দেখে নেব। যেরকম স্বামী বিবেকানন্দের দুটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে বর্তমান ভারত এবং পরিব্রাজক, এগুলো কার? স্বামী বিবেকানন্দের। এছাড়াও স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 12ই জানুয়ারি দিনটি আমরা কি পালন করি? জাতীয় যুব দিবস হিসাবে পালন করে থাকি। তো এটাও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয়। স্বামীজির সাথে জড়িত আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমাদের জিজ্ঞেস করে, স্বামীজি শিকাগোতে কত সালে ধর্মমত সম্পর্কে, মানে হিন্দু ধর্ম প্রচার নিয়ে বক্তৃতা বা বক্তব্য প্রদান করেছিলেন? তো ফার্স্ট স্পিচ যেটা হয়েছিল শিকাগোতে, সেটা হচ্ছে 1893 সালে। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে হয়। নেক্সট একটা হয় 1898 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। কে প্রতিষ্ঠা করেন? স্বামীজি। কত খ্রিস্টাব্দে করেন? 1898 খ্রিস্টাব্দে। এই দুটো কোশ্চেনই কিন্তু হয়। তো এখানে স্বামীজির জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসাবে পালন করি, ন্যাশনাল ইউথ ডে। তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের পিন পয়েন্ট ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার জন্য। ওকে, পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি বোধগয়া। অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি। তো গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন শুদ্ধোদন এবং মাতা ছিলেন মহামায়া। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন, যা মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত। তো আগের দিনে ক্লাসে তোমাদের আমি প্রশ্ন করেছিলাম, তো গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ, সেই ঘটনাটি কি নামে পরিচিত? মহাবিনিষ্ক্রমণ। এবং 35 বছর বয়সে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি নির্বাণ লাভ করেন। সারনাথের মৃগোদ্যানে তিনি 5 জন মঙ্ক বা সন্ন্যাসীকে নিয়ে গৌতম বুদ্ধ প্রথম তার ধর্ম মত প্রচার করেছিলেন, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। নেক্সট দেখো, 483 খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় দেহত্যাগ করলেন, যা মহাপরিনির্বাণ নামে পরিচিত। তোমাদের আগের দিনে আমি দুটো হোমওয়ার্কই দিয়েছিলাম গৌতম বুদ্ধ রিলেটেড, তো আজকের এই ক্লাসে পুরোটা ক্লিয়ার করে দিলাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখি আমরা। পরবর্তী প্রশ্ন, সগৌলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1816 সালে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট তোমাকে যদি জিজ্ঞেস করে সগৌলির সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়, বলতে পারবে? নেপাল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধি থেকে তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কম বেশি হয়েই থাকে। যেরকম 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবায়ের সন্ধি খুব বেশি পরীক্ষাতে আসে। নেক্সট দেখো, 1802 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে চার্লস মেটাকাফের অমৃতসরের সন্ধি, এটাও পরীক্ষায় অনেক সময় আসে। আর একটা হয় 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি, এবং লখনৌ চুক্তিতে কংগ্রেস আবার কিন্তু মিলিত হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, মদনলাল ধিংড়া কাকে হত্যা করেছিলেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মদনলাল ধিংড়া কাকে হত্যা করেছিলেন। দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ হবে লর্ড কার্জন উইলিকে মদনলাল ধিংড়া হত্যা করেছিলেন। তো মদনলাল ধিংড়া ইংল্যান্ডে 1909 সালে 1 জুলাই জাহাঙ্গীর হলে লর্ড কার্জন উইলিকে হত্যা করেছিলেন, এবং তিনি বিদেশের মাটিতে ভারতের প্রথম শহীদ। এই প্রশ্নটা খুব তোমাদের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে প্রশ্ন করবে যে বিদেশের মাটিতে ভারতের প্রথম শহীদকে? মদনলাল ধিংড়া। মাইকেল ও ডায়ারকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধে উধম সিং হত্যা করেছিলেন, এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়।
যাব আমরা পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বসু তার দিল্লি চলো নামক বিখ্যাত ডাক দিয়েছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, সিঙ্গাপুর থেকে তিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রশ্নটা এইভাবেও জিজ্ঞেস করে যে দিল্লি চলো ধ্বনিটি কার বা এই উক্তিটি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। ওকে, চলো সুভাষচন্দ্র বসু সম্পর্কে অনেকগুলো বিষয় আমরা দেখবো। 1943 সালের 6 জুলাই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরের একটি বড় মাঠে দিল্লি চলো ভাষণ কিন্তু দিয়েছিলেন। ওকে, এবং 1943 সালে 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার ও ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠনের কথা ঘোষণা করেছিলেন। সুভাষচন্দ্র বসু দুবার ভারতীয় জাতীয় কংগ্রেস হয়েছিলেন, একটা 1938 আর একটা 1939। তো 1938 যেটা ছিল সেটা হচ্ছে হরিপুরা, আর ত্রিপুরীতে হয়েছিল সেটা হচ্ছে 1939। এই ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইকে পরাজিত করেন সুভাষচন্দ্র বসু, বাট সেই কারণে কিন্তু মত পার্থক্য হয় গান্ধী এবং নেতাজির মধ্যে। ফলে সুভাষচন্দ্র বসু কংগ্রেস কিন্তু ত্যাগ করলেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করলেন 1941-এ। এই ঘটনাগুলো তোমাদের কিন্তু জড়িত পরপর রয়েছে। ওকে, তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাম পরিবর্তন করলেন, নাম দিলেন শহীদ ও স্বরাজ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে ম্যাগিনোট রেখা রয়েছে? তো বিভিন্ন ইন্টারন্যাশনাল বাউন্ডারি নিয়ে তোমাদের প্রশ্ন হয়। সঠিক উত্তরটা নেব আমরা এখানে, অপশন সি, ফ্রান্স এবং জার্মানির মধ্যে রয়েছে ম্যাগিনোট লাইন। ওকে, অপশন সি। তো একটু আন্তর্জাতিক বিভিন্ন লাইনগুলো দেখে নাও। ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন, ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে, আর 38 ডিগ্রি সমান্তরাল রেখা রয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মান, পোল্যান্ড ওডার লাইন্স, রেড ক্লিফ রয়েছে ভারত এবং পাকিস্তান। তো তোমাদের দেখো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বর্ডার বিভিন্নভাবে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এখান থেকে মাস তোমরা পাবেই পাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন বায়ুমণ্ডলীয় স্তরে আয়ন রয়েছে এবং বেতার মাধ্যমে যোগাযোগ সহায়তা করে যেটা? তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, থার্মোস্ফিয়ারে। তো তোমাদের কম বেশি প্রত্যেক দিন এগুলো আলোচনা হয় মানে এক্সপ্লেনেশনের মাধ্যমে। তো আজকে কোয়েশ্চেন ফর্মে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অপশনটা আমার সঠিক উত্তর অপশন বি হবে। ওকে, চলো এখান থেকে আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 400 কিমি পর্যন্ত থার্মোস্ফিয়ার মেসোপজের উপরে রয়েছে। এই স্তরে বিভিন্ন কণাগুলো আয়নিত অবস্থায় রয়েছে, তাই একে আয়নোস্ফিয়ার বলা হয়। পৃথিবী থেকে প্রেরিত রেডিও তরঙ্গ এই স্তরের মাধ্যমে কি হয়? প্রতিফলিত হয়, দিয়ে পুনরায় আবার বেতার যোগাযোগ সহায়তা করে এবং সেটা ফিরে আসে। এটি বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর নামে পরিচিত। ওয়েল, নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর সীমানা রয়েছে? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তরটা হবে অপশন এ, ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তোমাদের কোয়েশ্চেন আমরা কম বেশি প্রত্যেক দিন সেটে দিচ্ছি, কারণ তোমাদের যেহেতু রাজ্যে পঞ্চায়েতের পরীক্ষা দেবে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। তার আগে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের সাথে কোন কোন রাজ্যের বা দেশের সীমানা আছে সেইগুলো একটু দেখবো আমরা। যেরকম ওয়েস্ট বেঙ্গলের সাথে 3টি দেশের সীমানা, সব থেকে বেশি বাংলাদেশ, তারপরে সেকেন্ড নেপাল, ভুটান, 3টি দেশ। এবং 5টি রাজ্যের সাথে সীমানা রয়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। সব থেকে বেশি দৈর্ঘ্যের সীমানা রয়েছে রাজ্যের হিসাবে ঝাড়খণ্ডের সাথে। ওকে, এটা আমরা প্রশ্নে দেখলাম। যাব আমরা পরবর্তী কোশ্চেনে। নেক্সট প্রশ্ন বলছে মরু অঞ্চলের মাটির অপর নাম কি? তো সঠিক উত্তরটা হবে মরু অঞ্চলের মাটি কি নামে পরিচিত? মরু অঞ্চলের মাটি, সঠিক উত্তরটা কি হবে তোমাদের? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন বি, সিরনোজেম হচ্ছে মরু অঞ্চলের মাটির নাম। আর যেটা জলাভূমির মাটি সেটাকে আমরা কি বলি? পিট বলি। আর পর্জল মাটি দেখা যায় কোথায়? পর্জল মাটি দেখা যায় পার্বত্য অঞ্চলে, তাই তো। রেগুর মৃত্তিকা, কালো মৃত্তিকা নামে পরিচিত, যেখানে কার্পাস বা তুলো চাষ ভালো হয়। ওকে, চলো আইসিএআর ভারতের মৃত্তিকাকে মোট 8টি ভাগে ভাগ করেছে। এই কোয়েশ্চেনটাও তোমাদের পরীক্ষাতে আসে বারবার। আচ্ছা, পার্বত্য অঞ্চলে মৃত্তিকা দেখছো এখানে পর্জল, কালো মৃত্তিকা রেগুর এবং জলাভূমি মৃত্তিকা পিট নামে পরিচিত। আর ভারতের মৃত্তিকা নিয়ে গবেষণাগার কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুনে। নেক্সট প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে কৃষ্ণা নদীর উপর অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে নাগার্জুন সাগর বাঁধ। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো নাগার্জুন সাগর বাঁধটি কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে এবং ভারতের উচ্চতম বাঁধ যদি আমরা দেখি সেটা হচ্ছে তেহরি বাঁধ। পরীক্ষাতে অনেকবার কিন্তু প্রশ্ন হয়, যার উচ্চতা 260.5 মিটার। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, উড়িষ্যাতে রয়েছে।
মহানদীর উপরে, মোট দৈর্ঘ্য 25.79 কিলোমিটার। কালনানাই বাঁধ তামিলনাড়ুর কাবেরী নদীর উপর রয়েছে, ভারতের সব থেকে প্রাচীনতম বাঁধ বলা হয়। পরবর্তী প্রশ্ন, সিকিম কত সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? তো সঠিক উত্তরটা নেব আমরা, 1975 সালে সিকিম ভারতবর্ষের পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, যেটা 36 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে সিকিম হচ্ছে পূর্ণ রাজ্যের যে মর্যাদা সেটা লাভ করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম তফসিলে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের উল্লেখ রয়েছে? যদি আমরা দেখি যে ভারতের 3 ধরনের তালিকা রয়েছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। তো ভারতের কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টন এটা রয়েছে কততম তফসিলে বলেছে? সপ্তম, অপশন বি হবে সঠিক উত্তর এখানে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। দেখো এখানে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার কথা আমি বলেছি। তো কেন্দ্রীয় তালিকায় মূল সংবিধানে 97টি বিষয় থাকলেও বর্তমানে 100টি বিষয় রয়েছে। আর উদাহরণ হিসাবে যদি বলি সেন্ট্রাল লিস্টে আমাদের কি কি রয়েছে একটু দেখে নাও, তোমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। প্রতিরক্ষা বা ডিফেন্স, নাগরিকত্ব বা সিটিজেনশিপ, রেলওয়ে, সড়ক, আরবিআই, বৈদেশিক ঋণ, ডাক, মুদ্রা, এগুলো সব সেন্ট্রাল লিস্টের অন্তর্গত, অর্থাৎ স্টেট বা রাজ্য কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আর রাজ্য তালিকায় রয়েছে 66টি বিষয় থাকলেও বর্তমানে 21st বিষয় রয়েছে। প্লিজ এখানটা একটু দেখে নিও, এটা 21টা হবে না আই থিঙ্ক। তো এটা দেখে নিও প্রত্যেকে, এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না, পরে হয়তো তোমাদের ক্লাসে কোনোদিন বলে দেবো। ওকে, উদাহরণ যেরকম আইন শৃঙ্খলা, পুলিশ, জনস্বাস্থ্য, লটারি, বিদ্যুৎ কর, টোল, কৃষি, মৎস্য চাষ। ওকে, আচ্ছা যুগ্ম তালিকা, মূল সংবিধানে 47টি বিষয় ছিল, বর্তমানে 52টি রয়েছে। যুগ্ম তালিকা যেরকম বিবাহ, বন ও বন্যপ্রাণী, শ্রমিক সংগঠন, শ্রমিক কল্যাণ, ওজন ও পরিমাপ, এগুলো যুগ্ম তালিকার বিষয়। চলো নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের প্রস্তাবনাগুলি কে রচনা করেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে জওহরলাল নেহরু। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। তো আমরা ইতিহাস, ভূগোল এবং ইন্ডিয়ান পলিটি দেখলাম, এরপর ইকোনমিক, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রুরাল ডেভেলপমেন্ট সমস্ত বিষয় দেখবো। তো মুদ্রাস্ফীতির হার কমে প্রায় শূন্য হয়ে যাওয়াকে কি বলা হয়? মুদ্রাস্ফীতির হার শূন্য হয়ে যাওয়াকে ডিসইনফ্লেশন, অপশন বি। দেখো ডিফ্লেশন, ডিসইনফ্লেশন আর স্ট্যাগফ্লেশন তিনটে জিনিস কি বুঝিয়ে দিচ্ছি। ডিফ্লেশন হচ্ছে পণ্য ও পরিষেবা উৎপাদন বেড়ে যায়, ফলে কি হয় এদের মূল্য হ্রাস পেয়ে যায়, প্রোডাকশন বেড়ে যায়, ফলে মুদ্রাস্ফীতির ঋণাত্মক হার ঘটে, এটাকে ডিফ্লেশন বলছি আমরা। আর মুদ্রাস্ফীতির হার কমে প্রায় শূন্য হয়ে যাওয়াকে ডিসইনফ্লেশন বলা হয়। আর স্ট্যাগফ্লেশন মানে শূন্য অর্থনৈতিক বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি একই সঙ্গে করতে থাকবে, বেকারত্ব, পণ্য মূল্যের সময় বেড়ে যায় এবং জিডিপি কমে যায় দেশে, এটাকে স্ট্যাগফ্লেশন বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো এটা তৃতীয় শ্রেণীর লিভার, অপশন সি হবে সঠিক উত্তর। তো কোন শ্রেণীর লিভার এখান থেকে প্রশ্ন হয়, যেরকম তৃতীয় শ্রেণীর লিভারের আমি কাকে বলে দিয়েছি। দেখো এই শ্রেণীর লিভারে অবলম্বন এক প্রান্তে থাকে এবং ভারের মধ্যে মানে বল প্রয়োগ করা হয়। উদাহরণ হিসাবে মানুষের বাহু, সাঁড়াশি, চিমটা ইত্যাদি হচ্ছে কি এর উদাহরণ। নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? তো কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে, সঠিক উত্তর কোনটা হবে, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেলেডোনা ডাটুরিন, এটা হবে না। দেখো ধুতরা গাছের ফল থেকে ডাটুরিন পাওয়া যায়, যেটা হাঁপানি রোগের ওষুধ তৈরি হয়, তার জন্য এটা কিন্তু আমাদের হবে না, এখানে ধুতরা গাছের হবে। এবং বেলেডোনা গাছের মূল থেকে কি পাই আমরা? অ্যাট্রোপিন পাই, যেটা রক্তচাপ বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি টেলিভিশন আবিষ্কার করেন? জন এল বেয়ার্ড, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, টেলিভিশন আবিষ্কার করেন। আর রেডিও মার্কনি, এটাও পরীক্ষায় পড়ে। আর রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু, টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, ইরম চানু শর্মিলা, অপশন বি। ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল বলা হয়। ওজন দিবস কবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর, অপশন বি।
চলো নেক্সট কোয়েশ্চেন, লোহরি কোন জায়গার প্রধান উৎসব? লোহরি কোন জায়গার প্রধান উৎসব? জম্মু কাশ্মীর রাজ্যে লোহরি উৎসব পালন করা হয়। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেন খুব আসে পরীক্ষাতে, বিশেষ করে পঞ্চায়েত এক্সামে তো আসবেই, কারণ বিগত বছরের প্রশ্ন তাই বলছে। তো বিভিন্ন ফেস্টিভ্যালস একটু দেখে নাও। লোহরি কাশ্মীরের প্রধান উৎসব। এই অনুষ্ঠানটি 13 জানুয়ারি মাঘ মাসে মকর সংক্রান্তির সময় হয়, আগের দিন। এবং টিউলিপ ফেস্টিভ্যাল যেটা শ্রীনগরে হয়, বসন্তের আগমনের সাথে সাথে এটা হয়। কাশ্মীরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন হলো এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। সিকারা উৎসব শ্রীনগরের ডাল লেকে মার্চ মাসে পালিত হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কততম? সঠিক উত্তরটা হবে অপশন বি, 116 র্যাঙ্ক করেছে ইন্ডিয়া। প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্তি হলেন কে? আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হয়েছেন হাল্লা তোমাস দোত্রি। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচারের তকমা পেল কোজিকোড, বাট এটা কোন রাজ্যে অবস্থিত বলতে হবে। তো কোজিকোড রয়েছে কেরল রাজ্যে। অপশন সি হবে সঠিক উত্তর, যেটা কালিকট বন্দর নামে পরিচিত ছিল ভাস্কো দা গামা যখন এসেছিলেন। অপশন সি সঠিক উত্তর, সিটি অফ লিটারেচারের তকমা পেয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, সাম্প্রতিক 18তম লোকসভা ভোটে সবচেয়ে বেশি নোটা পেল কোন স্থান, মানে কোন কনস্টিটিউয়েন্সি? তো মধ্যপ্রদেশের ইন্দোর হবে সঠিক উত্তর, অপশন বি। পরবর্তী প্রশ্ন, সদ্য রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত নাগি ও নাকর্তি বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত, এটা বলতে হবে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, বিহার রাজ্যে অবস্থিত। 2024 সালের জুন মাস পর্যন্ত ভারতের মোট রামসার সাইটের যদি আমরা সংখ্যা দেখি, এই মুহূর্তে আপডেটেড লিস্ট 82টি বলছে রামসার সাইট রয়েছে ভারতবর্ষে। ওকে, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোন প্রকল্প চালু করেছে? গীতাঞ্জলি, বিশ্ব বাংলা, জয় বাংলা, মানবিক স্কিম। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন ডি, মানবিক স্কিম। নেক্সট কোয়েশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারতকে স্বনির্ভর ও স্ব উৎপাদক অর্থনীতি হিসেবে গড়ে তোলা হয়? তো কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের তথ্য প্রযুক্তি উন্নয়নের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পটি চালু হয় কত সালে? তো এটা চালু হয়েছিল 2015 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নাবার্ড কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়, মানে কোন কমিটি সুপারিশ করেছিল নাবার্ডকে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এটা হয়েছিল শিবরামন কমিটির তত্ত্বাবধানে। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, 1982 সালে এস্টাবলিশ হয় এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ উন্নয়ন এবং গ্রামের ঋণ প্রদান, বিশেষ করে কৃষি সংক্রান্ত। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা এমজি নারেগা নামে পরিচিত, তো এইটা বলতে হবে তোমাকে কোন প্রধানমন্ত্রীর সময় চালু হয়? 2005 সালে এটা আইন গৃহীত হয় এবং 6 সালে কার্যকরী হয়েছিল, যেটা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সময়। অপশন সি হবে সঠিক উত্তর। তো এখানে গ্রামের মানুষদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট চালু হয়, যেটা 2005 সালে 23 আগস্ট আইন গৃহীত হয়েছিল এবং 6 সালে এটা কার্যকরী হয়, যেটা 100 দিনের কর্ম প্রকল্প নামে পরিচিত, প্রত্যেকে আমরা চিনি। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। তো কিরকম লাগলো ক্লাসটা প্রত্যেকে কমেন্ট করে জানিও, এবং সমস্ত ক্লাস প্রত্যেক দিনের মতো ওয়াচ করতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো। নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই ওয়েট করবে, আমি আশা করব। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।